দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে দর্শকদেরকে আমারও সালাম এবং শুভেচ্ছা। আহ, জামায়াত বাংলাদেশে দীর্ঘদিন কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পারে নাই, এমনকি রাস্তায়ও নামতে পারেনি। কোনো প্রোগ্রাম করতে গেলে সেক্ষেত্রে গোপনে কোথাও একটা প্রোগ্রাম করতে হয়েছে। সারাক্ষণ নেতাকর্মীরা পুলিশের ধরপাকড়ের একটা দুশ্চিন্তার মধ্যে কেটেছে। দীর্ঘ এত বছরেও হয়তো বা জামাতের কোনো নেতাকর্মী ঘরে ঘুমাতে পারেনি। সেই জায়গা থেকে শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আপনারা একটি সরকারের রূপরেখা দিয়েছেন এবং একটি সরকার এখন ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার। আসলে আপনাদের এখন উপলব্ধিটা কি? ধন্যবাদ আপনাকে। উপলব্ধিটা বলার আগে একটু পেছনে যেতে হয়। আমরা সবাই জানি যে বর্তমান সরকার 2007 সালে যারা অবৈধভাবে 2 বছরের জন্য ক্ষমতা দখল করে রেখেছিল, যেটা আসলে কোনো গঠনতান্ত্রিক বা সাংবিধানিক ভিত্তি ছিল না, সেই সরকারের ধারাবাহিকতা। এটা নতুন কোনো সরকার না। কারণ ওই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পরে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল, এটা বুঝতে হবে আমাদের। তো ফসল যার গড়ে উঠেছে তারই বোঝাপড়ার মাধ্যমে 8 সালের নির্বাচন, ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল 29 তারিখ, সেই নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে তারাই জিতিয়ে আনে। এবং শেখ হাসিনা নিজেই বলেছেন যে এত আসনে আমরা জয়লাভ করবো আমি নিজেও ভাবিনি, আসলে ভাবার কথা ছিল না। এরপরে ক্ষমতায় আসার পরেই তারা এক এক করে রাষ্ট্রের বিভিন্ন স্তম্ভে আঘাত দিয়েছেন। প্রথম আঘাতটাই ছিল দ্বিতীয় মাসে, ফেব্রুয়ারি মাসের 26 এবং 27 তারিখ, পিলখানায় বিডিআর এর সদর দপ্তরে। সেখানে বিডিআর এর মহাপরিচালক শাকিল আহমদ সাহেব থেকে শুরু করে, মেজর জেনারেল শাকিল আহমদ, ওনার থেকে শুরু করে 57 জন দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং তাদের সাথে তাদের পরিবারের মহিলা সদস্যদেরকে প্রথমে বেইজ্জত করা হয়, তাদের ইজ্জত লুণ্ঠন করা হয়, তারপরে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু এই হত্যাকাণ্ডটা ছিল পুরোটাই রহস্যকর। এটা শুধু ডাল ভাতের ব্যাপার ছিল না। এই হত্যাকাণ্ডের পুরাটা সময় জুড়ে সেখানে ছিল বিশৃঙ্খলা। সরকার তাতে কোনো ইফেক্টিভ পদক্ষেপ নেয়নি, বরঞ্চ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে গণভবনে এনে প্রধানমন্ত্রী ডায়ালগ করেছিলেন। তাদেরকে তিনি অ্যারেস্ট করার দরকার মনে করেন এত বড় জঘন্য কাজ করার। এরপরে দেখা গেল যে নির্দিষ্ট সংখ্যক মানুষ কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার রহস্যটা আর জাতির সামনে আসলো না। এইটাকে কেন্দ্র করে বিডিআর এর পুরো বাহিনীটাকে ধ্বংস করা হলো, 15,000 লোককে চাকরি থেকে খারিজ করা হলো এবং 10,000-এর মতো লোক তাদেরকে জেলে পাঠানো। এই 10,000 15,000 লোক তো আর এই ঘটনায় জড়িত ছিল না। উদ্দেশ্য ছিল এই বাহিনীটাকেও শেষ করা, সেনাবাহিনীর মনোবল এবং কোমর ভেঙে দেওয়া। এক দিলে 2 পাখি তারা শিকার করেছেন। এটার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তির নাম তখনও এসেছে আর এখন আবার বিশেষ করে নতুনভাবে আসছে। কারা ছিলেন এদের নাম এখন কিন্তু আসতেছে। এদেরকে বিচারের আওতায় তো আনা হলোই না, বরঞ্চ নিরীহ মানুষকে সেখানে বলির পাঠা বানানো। সত্যিকার অর্থে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো না। ব্যক্তির পরিবারগুলা কোনো বিচারই পেল না বলতে হবে, বরঞ্চ কিছু নিরীহ মানুষের উপরে উল্টা বিচারের নামে জুলুম করা হলো। আর যারা সত্যিকারের অপরাধী তাদেরকে নিরাপদে রাখা হলো। এরপরেই তারা আঘাত আনলো জামাত ইসলামের উপরে। তাহলে সেনাবাহিনীর উপরে আঘাত আনার পরে জামাত ইসলামের উপর আঘাত আনলো কেন? জামাত তো এই দেশের তখন সর্ববৃহৎ দল ছিল না। এই আঘাত আনার অর্থ হচ্ছে সেনাবাহিনী যেমন দেশপ্রেমিক, জামাত ইসলামী তেমনি দেশপ্রেমিক। এই দেশপ্রেমটাই তাদের কাছে, জামাত ইসলামের এই দেশপ্রেম তাদের কাছে ছিল অপরাধ। এই অপরাধের দায়ে দেশপ্রেমের ব্যাপারে যে দলটি কখনো আপোষ করেনি, ফাঁসি হাসি মুখে বরণ করেছে কিন্তু আপোষ করেনি, কারো কাছে মাথা নত করেনি আল্লাহ ছাড়া, সেই দলকে দমন করা তাদের খুব প্রয়োজন ছিল। এই জন্য যাদের বিরুদ্ধে 42 বছর কোনো ধরনের একটা জিডি পর্যন্ত কোনো মামলায় ছিল না, 71-এর মুক্তিযুদ্ধ বিষয়ক, তাদেরই বিরুদ্ধে 42 বছর পরে বানাওয়াট মামলা হাজির করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। এক এক করে 5 জনকে ফাঁসি,
তারপরে আরো 5 জনকে জেলের ভিতরে তারা খুন করলো বিনা চিকিৎসায়, আর একজন র্যাবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে ইন্তেকাল করলেন। আমাদের 1 থেকে শুরু করে 11 জন সিনিয়র দায়িত্বশীল নেতাকে তারা এইভাবেই বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করলো, যেটাকে আমরা জুডিশিয়াল কিলিং বলছি। এর পাশাপাশি আমাদের 5 শতাধিক কর্মীকে এই সময়ের ভিতরে খুন করা হয়েছে। এই সংখ্যা হয়তো 1000 হতে পারে, সঠিক হিসাবটা আমরা এখনো পাইনি, কারণ অনেকে এখনো লাপাত্তা, কোথায় আছে পরিবারও জানে না, আমরাও জানি না। গুম করা হলো প্রফেসর গুলাম আজম রাহিমাহুল্লাহ, তার ছেলে, যিনি একজন অত্যন্ত চৌকস সামরিক অফিসার ছিলেন, যিনি সোর্ড অফ অনার পাওয়া ক্যাডেট, তাকে পর্যন্ত গুম করা হলো তার বাসা থেকে, ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি। আবার গুম করা হলো মীর কাসিম আলী সাহেবের ছেলে মীর আহমদ বিন কাসিম আরমানকে, ব্যারিস্টার, তার বাসার থেকে। এভাবে আরো অনেককেই গুম করা হয়েছে। শুধু আমাদের দলের লোকদেরকেই গুম করা হয় নাই, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিরোধী দলের বিএনপি সহ আরো অনেকেই এরকম গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এরপরে লক্ষ্য করবেন যে বাংলাদেশের রাজনীতিতে তো নয়, বরঞ্চ উপমহাদেশ বা কোনো মহাদেশের রাজনীতিতে এটা আছে কিনা আমরা জানি না, যে রাজনৈতিক প্রতিপক্ষের ঘর বাড়ি জ্বালাইতে হবে, ভাঙতে হবে এবং বুলডোজার চালাইতে হবে বাস্তবে। সেই কাজটাও তারা করেছেন, বুলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে দিয়েছে। এইরকম হিংসতা, বর্বরতা আমাদের উপরে তারা চাপিয়ে রেখেছিলেন। ঠিকই বলেছেন যে আমরা খুব নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম। আমাদের অফিসগুলা, কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আপনারা দেখেছেন যে কোনোটাই আমরা খুলে বসতে পারিনি, আমরা স্বস্তির সাথে কাজ করতে পারিনি। কিন্তু তারপরেও যখনই জনসম্পৃক্ত কোনো বিষয় সামনে এসেছে, আমরা কিন্তু যতটুকু পারি আমাদের সামর্থ্য নিয়ে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি। আমরা জানতাম যে রাস্তায় নামলেই আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমাদেরকে গ্রেফতার করা হবে, আমাদের উপর বাটন চার্জ হবে, গুলি চালানো হবে, সবগুলা জেনেও আমরা নেমেছি। কারণ আমরা রাজনীতি করি মানুষের জন্য। এখন যদি আমরা মুখ বন্ধ করে বসে থাকি তাহলে তো জুলুমের পাহাড় জমতে থাকবে। অতএব আমাদের সঙ্গত অবস্থান থেকে সর্বোচ্চ যা করতে পারি আমরা সেটা করে যাব, এবং আলহামদুলিল্লাহ আমরা সেগুলা করেছি। শেষ পর্যন্ত তাদের পাপ বালিগ হয়েছে সবাই বলতেছে, এবং এবারকার এই গণ অভ্যুত্থানকে সবাই বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা। তাহলে স্বাধীনতা যেখানেই প্রশ্ন আসে, একটা পরাধীনতার বিষয়ের সাথে সাথে এসে যায়। আমরা তো স্বাধীন হয়েছি এর আগেও 2 বার, 47-এ একবার, 71 সালে একবার, এবার আবার কেন? 47-এ হয়েছি ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে, 71-এ হয়েছে পাকিস্তানি হানাদারদের হাত থেকে, এবার কার হাত থেকে আমরা স্বাধীন হলাম? সেই প্রশ্নের উত্তরও জনগণের কাছে ক্লিয়ার, যে কার কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার জায়গাটা পরাধীন হবে, এই আশঙ্কাই জামাত ইসলামী 71 সালে তার কৌশল নির্ধারণ করেছিল। তো একটা রাজনৈতিক দল, সে তো দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখেই তো ভাববে। স্রোতের তালে গা ভাসানোর নাম তো রাজনীতি নয়। আমরা সেদিন হয়তো স্রোতের তালে গা ভাসাতে পারিনি। আমরা দেখছিলাম যে এইভাবে কারো সাহায্যে দেশ স্বাধীন হলে সত্যিকারের স্বাধীনতার সুফল এই দেশের জনগণ ভোগ করবে না, বরঞ্চ যাদের সাহায্য হবে তারাই এর সুফল নিয়ে যাবে, যেটা গত আমরা 53 বছরে অত্যন্ত বেদনাদায়কভাবে দেখতে পাচ্ছি। আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, কোনো দেশের সরকারের বিরুদ্ধে নই। আমাদের দুঃখটা আমাদের দেশের সরকারে যারা বারবার এসেছেন তাদের ব্যাপারে। তারা কেন আমাদের জনগণের অধিকারটাকে সংরক্ষণ করতে পারলেন না? তারা কেন এটার হেফাজত করতে পারলেন না? কেন আমাদের পারস্পরিক পাওনা যেটা অন্য দেশের কাছ থেকে আদায় করতে পারলেন না? আমাদের সাবেক প্রধানমন্ত্রীর একটা বক্তব্য এখনো ভাসতেছে যে আমি একটা দেশের নাম বলেছেন, আমি তাদেরকে যা দিয়েছি কেউ কোনোদিন তা দিতে পারবে না। তখন তাকে প্রশ্ন করা হয়েছে, দিয়েছেন তো অনেক, এখন আপনি চাইবেন কি? বললেন আমি চাইবে কেন, চাওয়ার কোনো প্রশ্ন উঠে না, আমার চাওয়ার অভ্যাস নাই। তো উনি সবই তো দিয়ে দিচ্ছেন। এটা যদি আমরা বলি এটা আমাদের অপরাধ, সেই অপরাধ আমরা 100 বার স্বীকার করে নিতে হবে। আমরা কোনো দেশের বিপক্ষে না, আমরা আমাদের দেশের জনগণের স্বার্থের পক্ষে। একটু আগে বলছিলেন যে আপনাদের জামাতের অসংখ্য আমি একটু শেষ করি। আপনি জানতে চেয়েছিলেন যে এই ধরনের একটা পরিবর্তনের পরে আমাদের অনুভূতি কি? এই ধরনের একটা পরিবর্তনের পরে আমাদের অনুভূতি মিশ্র। প্রথম অনুভূতি হচ্ছে যে আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, যাদেরকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তাদের স্মৃতি আমাদেরকে পীড়া দেয়। একটা দলকে ধ্বংস করার জন্য তাদের নেতাকর্মী এবং শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে, এটা আমাদেরকে কষ্ট দেয়। কিন্তু আবার দেখি যখন সব কষ্টের পরে যারা আমাদের উপরে জুলুম করেছিল, আমরা তো ওই দেশেই ছিলাম। মীর কাসিম আলী সাহেব তখন আমেরিকায় ছিলেন। বন্ধু বান্ধবরা তাকে পরামর্শ নাকি দিয়েছিল যে আপনি আসবেন না। তিনি বলছেন কেন আসবো না,
বলছে যে আসলে তো আপনাকেও মিথ্যা মামলায় জড়াইয়ে ফাঁসি দিয়ে দিবে। উনি বলছে আমার কিসমতে যদি ফাঁসি থাকে আমি ফেস করব, আর আমার বিরুদ্ধে মামলা দিল, আমি যদি দেশে না আসি তাহলে তো আমি স্বীকার করে নিলাম যে আমি অপরাধী। আমি তো অপরাধ করি নাই, আমি স্বীকার করবো কেন? তিনি বীরত্বের সাথে দেশে ফিরে এসেছিলেন এবং হাসি মুখে তিনি ফাঁসি বরণ করেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজকে তারা বলে থাকেন যে বাংলাদেশকে তারা অনেক দিয়েছেন এবং তারা নাকি উন্নয়নের মহাসড়কে উঠাই দিয়েছেন বাংলাদেশকে। তো উন্নয়নের মহাসড়কে উঠালেন, জাতিকে অনেকই দিলেন, তাহলে তাদের পালাতে হবে কেন? আমাদের তো কোনো নেতা পালান নাই, এদেশ থেকে পালানোর চেষ্টাও করেন নাই। তারা তো নিজের জায়গায় থেকেই আইনকে মান্য করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিচারিক আদালতে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু সেই আদালতে আমরা লড়াই করেছি। দুনিয়াবাসী জেনেছে স্কাইপ কেলেঙ্কারি, সেফ হাউসের কেলেঙ্কারি, আমরা সব উন্মুক্ত করেছি যে আমাদের উপরে জুলুম করা হয়েছে, আপনারা সাক্ষী থাকুন। আলহামদুলিল্লাহ, সরকার আমাদের উপরে জুলুম করেছে, বিনিময়ে আমরা জনগণের দোয়া এবং সহানুভূতি পেয়েছি, সমর্থন পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আর আমাদের প্রিয় জনগণ যারা এই বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে সহানুভূতি সমর্থন জানিয়েছেন, দোয়া করেছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই হচ্ছে আমাদের অনুভূতি। এখন তারা চলে গেছেন, এখন আমরা পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চাই না। আমরা কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তি যদি তিনি কোনো অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, অবশ্যই তার অপরাধের বিচার হতে হবে। সে ভিকটিম ফ্যামিলি, ক্ষতিগ্রস্ত ফ্যামিলি, যারাই এই বিচার চাইবে, আমরা তাদের সকলকে নীতিগতভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত। আপনি জামাতের শীর্ষ নেতাদের কথা একটু বললেন, আমি যদি একটু যে আপনারা যদি মনে করেন তাদেরকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, সেক্ষেত্রে আসলে আপনারা কোনো আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা যারা ওই সময় মিথ্যা সাক্ষ্য দিয়েছে আপনাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? অবশ্যই আমরা নেব, কেন নেব না? আমরা প্রত্যেকটি ভিকটিম ফ্যামিলিই নেবে। অবশ্যই তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড অন্যায়ভাবে করা হয়েছে। যাদের বিরুদ্ধে 42 বছর একটা জিডিও ছিল না, তারা অপরাধী হয় কিভাবে? তারা যদি অপরাধী হতেন তাইলে শেখ মুজিব যাদের তালিকা করেছিলেন যুদ্ধ অপরাধী হিসাবে, তাদের তালিকায় ইনাদের নাম থাকতো। ওনাদের কারো নাম তো থাকা দূরের কথা, একটা জিডিও ছিল না। এটা সম্পূর্ণ বানায়ট, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত, এবং জামাতকে ধ্বংস করার জন্য এটা ছিল একটা মিথ্যা প্রয়াস। এখন যারাই এই ব্যাপারে ক্ষুব্ধ ফ্যামিলিগুলো ব্যবস্থা নিতে যাবে, আমরা তাদের পাশে থাকবো, আগেও ছিলাম, এখনো থাকবো। দল হিসেবে নিবন্ধন বাতিল রয়েছে, অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে জামাত এবং যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠন যারা আছে, সেগুলো নিষিদ্ধ করা আছে। আসলে এই মুহূর্তে আপনাদের পরিকল্পনাটা কি? আসলে যারা নিষিদ্ধ করেছেন, এখন আল্লাহই তো তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। জনগণের ধারা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কেউ সাহস করে পরিচয় দিচ্ছে না যে আমি অমুক লীগ। আমরা তো আলহামদুলিল্লাহ সাহস করে বাংলাদেশেই ছিলাম এবং বলতাম আমি জামাত ইসলাম। এটা একটা জিনিস, আল্লাহর বিচার। দ্বিতীয়টা হচ্ছে যে এদেশের জনগণ তার সাক্ষী। যখন ছাত্র জনতার এই আন্দোলন একেবারে সফলতার দ্বার প্রান্তে, তখন সরকার দিশাহারা হয়ে এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য, দৃষ্টি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি করে এই মাসের 1 তারিখ 1 আগস্ট একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে। কে নিষিদ্ধ ঘোষণা করেছে? যে সরকারটার কোনো নৈতিক এবং আইনগত বৈধতাই নেই। 18 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশন, এটার মিনিমাম কোনো বৈধতা নেই। আমরা এদেরকে কোনো সময় সরকার বলে মানিই নেই, স্বীকার করি নেই। তারপরেও তারা ছিল, বৈধ হোক অবৈধ হোক। এখন এই সময় যে আদেশ দিয়েছে, এটা ছিল গুরুতর অন্যায়। ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে আমাদের উপর দিয়ে চালিয়ে দিয়ে, আমাদের উপর তারা চেয়েছিল যে আমরা লাফ দিয়ে রিয়াক্ট করে রাস্তায় নেমে যাবো হাজার হাজার লোক নিয়ে, আর উপর থেকে এবার যেভাবে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ খুন করেছে, সেভাবে আমাদেরকে মেসাকার করে খুন করবে। সারা দেশবাসী এবং দুনিয়ার দৃষ্টি চলে যাবে আমাদের দিকে, এই আন্দোলন মাঠে মারা যাবে। আমরা তাদের এই কুটচাল, এই দুষ্ট বুদ্ধি আমরা বুঝতে পেরেছি বলেই তাদেরকে বলেছি যে খেলা শেষ হয়ে যাবে, একটু অপেক্ষা করলেই, আমরা তোমাদের পাতা ফাঁদে পা দেব না। এই জন্য আমরা বিবৃতি দিয়ে ঘৃণা করে এটাকে প্রত্যাখ্যান করেছি এই সিদ্ধান্তকে, কিন্তু রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামি। তারা এটাই চেয়েছিল, তো আমরা তো তাদের পাতা ফাঁদে পা দিতে পারি না, এই জন্য আমরা দেইনি। এখন বলবেন যে এখন নিষিদ্ধ যেটা করেছে এটার অবস্থা কি হবে? হ্যাঁ,
এটা একটা প্রজ্ঞাপন তো আছে। আমরা এই সরকারের, আপনারা মানেন না মানে হ্যাঁ আছে, আমরা সরকারের কাছে এটাই বলেছি যে এই সরকার অবৈধ অবস্থায় যতগুলা নির্বাহী আদেশ দিয়েছে সবগুলাই এখন বাতিল হওয়া উচিত, একটাও থাকা উচিত না। শুধু জামাতের এই বৈধতার অবৈধতা কেন, সবগুলা, এই অবৈধ সরকারের কোনো নির্বাহী আদেশই থাকা উচিত নয়। আর বিচারিক আদালতে যেগুলা হয়েছে সেটার বিচারের পিঠে বিচার আছে, কিন্তু দুনিয়ায় এই বাংলাদেশে এটা প্রমাণ হয়ে গেছে, তো বিচারের পিঠে বিচার আসবে, স্বাভাবিক। এটার নাম প্রতিশোধ নয়। প্রতিশোধ হচ্ছে আইন হাতে তুলে নিয়ে কাউকে আঘাত দেওয়া। আমরা ওই কাজ করবো না। সেক্ষেত্রে নতুন সরকার কাজ শুরু করেছে এর মধ্যে, যে বাংলাদেশটা একদমই ম্যাচাকার অবস্থা আর কি। তো সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থা আসলে স্বাভাবিক করতে বেশ তাদেরকে কিছুটা বেগ পেতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে তাদের একটা নির্বাচন আয়োজনেও একটু সময় তাদেরকে নিতে হবে। তো সেক্ষেত্রে আসলে আপনারা নির্বাচনের জন্য কি এখন প্রস্তুতি নিচ্ছেন, নাকি দল গোছানোর জন্য? যে এতদিন তো আসলে দল গোছাতে পারেন নাই, সেক্ষেত্রে আসলে এখন আপনাদের দলগতভাবে এখন কি ধরনের পরিকল্পনা আছে? দল আমাদের গোছানো, আলহামদুলিল্লাহ। আমাদের দল কখনো আগোছালো ছিল না, কারণ আমরা আমাদের গঠনতন্ত্র অনুসরণ করি। আমাদের নির্বাচনের ঠিক সময় মতোই সবগুলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, একটা পিরিয়ড ছাড়া। মাত্র একবার আমাদের লস হয়েছিল, এরপরে কিন্তু সব আমাদের স্বাভাবিক কার্যক্রমে আমরা যতটুকু পারি, যে পরিমাণ পারি, এটা বহাল আছে। সুতরাং ওই দল গুছানোর বিষয়টা অন্য দলের থাকতে পারে, আমাদের নেই। আমাদের দল গুছানো আছে, আল্লাহর মেহেরবানি। এখন কথা আসে যে এই সময় আমরা কি করব, কি করছি। আমাদের এখন প্রায়োরিটি চেঞ্জ। দলীয় স্বাভাবিক কাজকাম তো চলবেই, এর পাশাপাশি 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে কোনো মূল্যে নাগরিকদের নিরাপত্তাটা সংরক্ষণ করা, নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা। 2 নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া এবং কিছু করণীয় থাকলে সেই নৈতিক দায়িত্ব পালন করা। 3 নম্বর হচ্ছে বিপুল সংখ্যক মানুষ যারা আহত হয়েছে, তারা অনেকেই চিকিৎসা দেশে হয়তো বা সম্ভব না। দেশে যাদের সম্ভব তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা দেওয়া। সরকার তো ইদানিং বলেছে যে চিকিৎসা ফ্রি, কিন্তু তার সাথে যে অ্যাটেন্ডেন্স লোকটা, তার খাওয়ারও কি ফ্রি? ওইটা তো ফ্রি নাই। অনেক গরিব পরিবার, তার মা আছে, বাবা আছে, এখানে এসে পড়ে আছে, ওখানে পেটে ভাত দেওয়ার মতো কিছু নাই, সেগুলো তো দেখতে হবে। তো এই জায়গাগুলোকেও আমরা দেখার চেষ্টা করছি আমাদের সামর্থ্যের ভিতরে। এটা হলো আমাদের 2 নম্বর প্রায়োরিটি। আমাদের 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেভাবে সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছিল, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ বিভাগ, বিচার বিভাগ, সিভিল প্রশাসন, তারপরে মানবাধিকার কমিশন, অডিটর জেনারেলের অফিস, এনবিআর, এই ধরনের মৌলিক যে বাংলাদেশ ব্যাংক, এই জায়গাগুলোকে এখন পরিচ্ছন্ন করা, মতলববাজ, অসৎ, দুর্নীতিপরায়ণ যারা আছে তাদেরকে সরিয়ে এখানে দেশপ্রেমিক যারা করিতকর্মা আছেন তাদেরকে এখানে বসানো। আপনারা জানেন যে শুধু রাজনৈতিক কারণে এদেশের বহু মেধাবী মানুষকে তাদের সার্ভিস থেকে বঞ্চিত করা হয়েছে। তাদেরকে এখন উপযুক্ত জায়গায় বসিয়ে তাদের সার্ভিসটা নেওয়া। এখন যদি আওয়ামী লীগেরও কেউ তার কথা, সে যদি দক্ষ মানুষ হয়, সৎ হয়, সেও যেন তার জায়গায় থাকে। আমরা চাইবো না যে শুধু আওয়ামী লীগ সমর্থন করার কারণে তাকে এখান থেকে সরাই দেওয়া হয়। তবে হ্যাঁ, সে যদি আওয়ামী লীগের দলবাজি ওখানে করে থাকে, তার এখানে থাকা উচিত না, এই জায়গা তারই ছেড়ে দেওয়া উচিত। এটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই কথা, সব জায়গায় একই কথা। তো এই জায়গাগুলা মেরামত করতে তো বর্তমান সরকারে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো একটু সময় লাগবে। এই যৌক্তিক সময়টা, অপটিমাম টাইমটা আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। এখন এই ব্যাপারে কিছু বলাটা এটা সঠিক নয়। তারা ক্ষমতায় দায়িত্ব নিয়েছেন 10-12 দিন মাত্র হয়েছে, এর বেশি তো হয়নি। তো তারা কি করবেন? তাদেরকে একটু সুযোগ দিতে হবে না, দেখতে হবে না, পরামর্শ সহযোগিতা করতে হবে না? তারা তো নিজে এসে জুড়ে বসে যাননি, আমরাই তো তাদেরকে বসিয়েছি। তা আমরা মনে করি মিনিমাম 1 মাস সময় তাদেরকে একটু শৃঙ্খলায় আসার সময় দিতে হবে। এরপরে তাদেরকে আমাদের যে পরামর্শগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করা, আগায় দেওয়া। এখন যদি তারা চলার পথে দেখা যায় জাতীয় প্রত্যাশার বিপক্ষে কোনো পদক্ষেপ নেন, সেটা ধরে দেওয়া, সংশোধন করা, সংশোধন না হলে তার প্রতিবাদ করা, এটা আমাদের দায়িত্ব রাজনৈতিক দল হিসাবে। তো ওই পর্যন্ত যাওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। আমরা তাদেরকে এখন সহযোগিতা করাটাই দরকার মনে করি। এই সময়টা কতদিন পরে তারা নির্বাচন দিবেন এখনই বলা এটা সঠিক বলে আমরা মনে করি না। বাংলাদেশ জামাতে ইসলামের
নাম শুনলেই মানুষ একটা ভয়ে কাজ করতে বা তাদেরকে আসলে বর্তমান সরকার এরকম একটা অবস্থায় তৈরি করে রেখেছে যে জামাত মানি হচ্ছে অনেক বড় সন্ত্রাসী একটা সংগঠন। শিবিরদেরকে বলা হতো রক কাটা শিবির, এবং নানাভাবে আসলে জামায়াত ইসলামকে ব্যবহার করা হতো বা সমাজের সামনে উপস্থাপন করা হতো। কিন্তু এইবারে বর্তমান সরকারের পতনের পরে আমরা জামাতকে দেখেছি একদমই ভিন্ন একটা চরিত্রে। আপনারা এই সরকার পতনের পরে বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছেন, আহতদের বাড়ি ঘরে যাচ্ছেন, নিহত সাংবাদিকদের সহযোগিতা করছেন, মানে অর্থাৎ একটা গোছানো কাজের মধ্যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা করছেন না। এটা কি আসলে রাজনৈতিক কৌশল? না, দেখেন, এটা নতুন কিছু না, এটা আগেও ছিল। কিন্তু আমি যেহেতু স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলতে আমি কোনো হেসিটেশন কখনো নেই। এই আপনাদের এই মিডিয়াটা সহ সমস্ত মিডিয়াই আমাদেরকে মানুষের কাছে ভীতিপ্রদভাবে তুলে ধরেছে, যা আমরা নই। এটাও আমাদের উপর একটা জুলুম ছিল। এখন যেহেতু সেই ভীতিটা আপনাদের উপরেও নাই, চাপ নাই, এখন আপনারা বিবেকের আলোকে কাজ করতে পারছেন, এই জন্য আপনারা এখন খোলা চোখ এবং মন নিয়ে দেখার সুযোগটা পাচ্ছেন। তবে এটা ঠিক যে এবারকার যে পরিস্থিতি, এটা তো এর আগে কখনো আসেনি। পরিস্থিতির গভীরতার কারণেই আমাদের অ্যাক্টিভিটিসগুলো হয়তো আপনাদের কাছে বেশি ধরা পড়ছে, কিন্তু আগেও কিন্তু আমরা এই কাজগুলো করেছি। যেমন বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়, তখন বাংলাদেশে একটা উত্তেজনা দেখা দিয়েছে, কিন্তু সেই সময় আমরা কিন্তু মসজিদ মন্দির, তারপরে বৌদ্ধ মন্দির, এগুলার তখন আমরা কিন্তু পাহারা দিয়েছি, গির্জা আমরা পাহারা দিয়েছি। তো সে তো অনেকদিন আগের কথা। এখনকার জেনারেশন এটা জানে না। এখনকার জেনারেশন এবারকারই আমাদের এই কাজটা দেখতে পেরেছে। নিয়মিতভাবে মানবিক কাজে তো আমরা সবসময় আছি। আমাদের এটা তৃতীয় দফা কর্মসূচি, স্থায়ী কর্মসূচি, যে যেখানেই মানুষের কষ্ট, যেখানেই মানুষের দুর্ভোগ, জামাত সেখানে তার সামর্থ্য পুরাটা নিয়ে পৌঁছে যাবে এবং দাঁড়ায় যাবে। তাই সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো পরিস্থিতির গভীরতার কারণে একটু বেশি এবার প্রকাশ পাচ্ছে। আর আরেকটা যেটা বলেছেন যে জামাতকে একটা অন্যভাবে রক কাটা, এটা সেইটা বলে সমাজের মানুষের কাছে একটা ভীতিপ্রদ দল হিসাবে তুলে ধরা হয়েছে। যারা বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পক্ষে, দেশপ্রেমিক দলের বিরুদ্ধে তাদের আর অস্ত্র কি? কোনো আদর্শ দিয়ে তো মোকাবেলা করার মতো সেই পুঁজি তাদের নেই। এই জন্য মিথ্যা প্রপাগান্ডার আশ্রয় নিয়েই তারা জনগণকে বিভ্রান্ত করেছে। আমরা আশা করি যে আমাদের সব কিছু দেখে জনগণ এখন বুঝতে পারছে যে জামাতের উপরে জুলুম করা হয়েছে। জামাত তো এমন না, শিবির তো এমন না। যদি এমনই হতো তাহলে সবচাইতে মজলুম দলটাই তো এবার সবচাইতে বেশি বিশৃঙ্খলা করার কথা, প্রতিশোধ নেওয়ার কথা। কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলাদেশের কোথাও একজন মানুষ এখন পর্যন্ত আমাদেরকে বলে নাই যে অমুক জায়গায় আপনাদের কর্মীরা এই কাজটা করেছে। আমি গতকালকে হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির যেটা, সেখানে গিয়েছিলাম, ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় মন্দির। তারাই বলছেন যে অনেকের বিরুদ্ধে, সেখানে বিভিন্ন দলের লোকেরা ছিলেন, নাম ধরে ধরে বলতেছেন যে আমরা একটা দলকেই দেখলাম, এ পর্যন্ত আমাদের 1 ইঞ্চি জায়গা তারা কোথাও দখল করেন নাই স্বাধীনতার পরে, আমাদের ইজ্জতের উপরে তারা কখনো হামলে পড়েন নাই, এবং তারা কখনো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো আঘাত দেন নাই। তার নাম হচ্ছে জামাত ইসলাম। তারাই তো বললেন, এটা তো আমরা শিখিয়ে দিইনি। তারা বলতেও তো বাধ্য না। কেন? তারা নিজের বিবেক দিয়ে দেখছেন। তাদেরকেও বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছিল। এবার আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে প্রপাগান্ডা করা হয়েছে। বিবিসি এই ব্যাপারে একটা এক্সক্লুসিভ নিউজ করেছিল যে তার বেশিরভাগই মিথ্যা, এটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কিছু জায়গায় যে কিছু ঘটে না এটা আমি বলবো না, ছোটখাটো কিছু জিনিস ঘটেছে। কাদের ক্ষেত্রে? তারা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, তারা নির্দিষ্ট দলের কর্মী ছিলেন, মানুষের উপরে জুলুম করেছেন, তারা বেপরোয়া ছিলেন, ক্ষুব্ধ মানুষ তাদের উপরে এই সমস্ত আচরণ করেছে। তাদের পারিবারিক উপাসনালয় হয়তো বা কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মেইন মন্দির কোথাও কিন্তু এবার ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের শক্ত পাহারার কারণে আমাদের কর্মীরা হাতে লাঠি নিয়ে রাস্তায় নামাজ পড়েছে, যায় নামাজ বিছিয়ে, কিন্তু জায়গা ছাড়েনি, দিন রাত পাহারা দিয়েছে। শুধু আমরা না, মাদ্রাসার ছাত্ররা নেমেছে। কওমি মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্র এবার এই কাজ করেছে, আমরা দেখেছি। ছাত্রদলেরও কিছু লোককে আমরা কোনো কোনো জায়গায় পেয়েছি। যাদেরকে পেয়েছি আমরা তাদেরকে তো অস্বীকার করতে পারবো না। এই সবাই মিলে এবার একটা সামাজিক প্রাচীর গড়ে তুলেছিল, যার কারণে দুর্বৃত্তরা বড় কোনো সুযোগ নিতে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বেশ কয়েকদিন ধরে আলোচনায় যে
বাংলাদেশের যে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো মিলে একটা রাজনৈতিক জোট গড়তে যাচ্ছে, এরকম একটা গুঞ্জন রাজনৈতিক পাড়ায় রয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশে ইসলামিক দলের মধ্যে জামায়াতে ইসলাম অন্যতম একটা রাজনৈতিক দল। অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তারাও আসলে জামায়াতের সাথেই একটা জোটে আগ্রহী। সেক্ষেত্রে আসলে জামাতের অবস্থানটা কি? জামাতের দৃষ্টিভঙ্গি কি? এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের আদর্শ যেহেতু একই আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে। ইভেন একই দলের ভিতরেও মত পার্থক্য থাকে, তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না। বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন, আমরাও ফিল করি। তবে সময় মতোই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটি। এখন সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম, এমন যেন না হয়। জাতিকে সতর্ক থাকতে হবে। তো এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখেন। সে কোন ধর্মের কোন দলের এটা বড় কথা না, সে একজন মানুষ, সে দেশের একজন নাগরিক। অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতেই তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শেখায়। ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা, জান মাল, ইজ্জত আবরুর নিশ্চয়তা দিতে পারে, আমরা যেটা বিশ্বাস করি। তো এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকম ভালো কিছু হতেই পারে ইনশাআল্লাহ। বিএনপি জামাত, 4 দলীয় ঐক্য জোট, এই নামটা খুব পরিচিত, কিন্তু আপনারা দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে নাই, বা আপনারা এখন জোট নাই, জোটগতভাবে আপনারা বিএনপির সাথে নাই। সেক্ষেত্রে আবারও কি বিএনপির সাথে জোট করার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, আসলে এবার তো একটা অন্যরকম পরিবর্তন দেশে আসছে। এই বিষয়টাকে সারা দেশের জনগণ কিন্তু মূল্যায়ন করছে। আমরা জনগণের মূল্যায়নকে সম্মান করব ইনশাআল্লাহ। জনগণের মূল্যায়নে প্রত্যাশায় যা উঠে আসবে আমরা জনগণকে হতাশ করব না। তবে এটা ঠিক যে এখন আমাদের সাথেও কোনো জোট নাই, বিএনপির সাথেও কোনো জোট নাই। আমাদের এই দুই দলই কোনো জোটে নেই। কিছু কিছু দল জোটে আছে, আমাদের এই দুই দল কোনো জোটে নেই। তো সেটা সময় বলে দেবে। বিএনপির দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, আমাদের দৃষ্টিভঙ্গি, আচার আচরণ সব মিলাইয়া যদি জনপ্রত্যাশা কোনো দিকে যায়, আমরা জনপ্রত্যাশাকেই সম্মান করব। জনগণ কিন্তু আগামী দিনে একটা পরিচ্ছন্ন সরকার চাই। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুমবাজ সরকার কিন্তু জনগণ দেখতে চায়। একটা এই মেসেজটা স্পষ্ট যে একটা স্বৈরাচার থেকে আর একটা স্বৈরাচারে মানুষ প্রবেশ করতে চায় না। এটা আসলে জামাতে ইসলামে নারীদের কি কোনো আসলে কর্মী আছে কিনা এক, আর এর সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে বাংলাদেশে কম সংখ্যায় হলেও ভিন্ন ধর্মাবলম্বী ভোটাররা রয়েছে বা একটা জনগোষ্ঠী রয়েছে। সেক্ষেত্রে আসলে এই সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ। নারীদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় যে আমাদের সংগঠনে যত নারী সদস্য এবং কর্মী আছেন আনুপাতিক আর অন্য কোনো সংগঠনে আছে কিনা আমার সন্দেহ। আমাদের সংগঠনের অনুপাতটা হচ্ছে, নারীদের পার্সেন্টেজটা হচ্ছে 42%। অন্য কোনো সংগঠনে এতটুকু আছে কিনা আর বলতে পারবো, তারা বলতে পারবেন স্ব সংগঠন। আমরা নারীদেরকে অবশ্যই মূল্যায়ন করি, এই জন্য সংসদের নারী কোটায় এমপি হওয়ার প্রভিশন আছে। যদি আমরা এটা মূল্যায়ন না করতাম তাহলে আমরা নমিনেশন দিতাম না। কিন্তু অতীতে যতগুলো গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে সব জায়গায় কিন্তু আমাদের নারী সংসদ সদস্যরাও ছিলেন। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, কারণ তারা এই সমাজের মানুষ। সবাই মিলেই তো এই সমাজটাকে আমরা সামনে আগাবো। নারী পুরুষের যৌথ সহযোগিতায় উদ্যোগে ইনশাল্লাহ আগাবে। আর অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে যে কথাটা বলেছেন, আমাদের প্রভিশন আছে। এক সময় আমাদের বিপুল সংখ্যক অন্য ধর্মের লোকরাও আমাদের সদস্য ছিলেন, এই সংগঠনের প্রাথমিক সদস্য। তারা ইচ্ছা করলে আরো আগাতে পারেন, কিন্তু ওই যে আমাদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, অপপ্রচার, এগুলার মাধ্যমে মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছিল।
এবার আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি মনে করি না এমন কোনো পরিবেশ আছে যে আমাদেরকে খুশি করার জন্য লোক কথাগুলো বলবে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বলছে যে আমরা আপনাদের সাথেই কাজ করব, কারণ আমরা আপনাদের কাছে নিরাপত্তা পেয়েছি, যেটা অনেকের কাছে পাই। আমরা কিন্তু তাদেরকে আমাদের সাথে পাশে টানার জন্য এই কাজটা করি। আমরা আমাদের বিবেক এবং নাগরিক দায়িত্ববোধের জায়গায় না, ইসলাম নারীদেরকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করে। ইনশাআল্লাহ আমাদের আদর্শ, এটা আল্লাহর দান আদর্শ, এটা যদি কায়েম হয়, নারীরা সেদিন গর্ববোধ করবে এই রাষ্ট্রের নাগরিক হয়ে। ইনশাআল্লাহ। আপনাদের এখনো অসংখ্য নেতাকর্মী গুম হয়েছেন, সেটা আপনি বলেছেন। এখনো অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় কারাগারে আছেন, যারা হয়তোবা বাড়ি ছাড়া ছিলেন বা যাযাবর জীবনযাপন করছে, তারা হয়তোবা এই সরকার পতনের পরে ফিরে এসেছেন। কিন্তু যারা কারাগারে রয়েছেন, যারা বিভিন্ন মামলায় রয়েছেন, তাদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? হ্যাঁ, এরকম এখন সংখ্যাটা আগের চেয়ে কমে এসেছে, কারণ এই সরকারের পরিবর্তনের দিন থেকেই বিপুল সংখ্যক নির্যাতিত নেতাকর্মী সকল দলের সাথে আমাদের দলেরও তারা মুক্তি পেয়েছে। এই সংখ্যাটা এখন খুব বেশি না, কিন্তু সেটাও একজনও যদি হয় এবং যদি তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাড়িত হয়ে যদি তাকে রাখা হয়, তার মুক্তির জন্য আমরা চেষ্টা করছি এবং আশা করি তারা মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে আসলে জামায়াত ইসলামের আপনি প্রধান ব্যক্তি হিসাবে, জামায়াত ইসলামের আমির হিসাবে আপনার বক্তব্য কি? আমি আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকে বলতে চাই যে দেশটা আমাদের সবার। দেশে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, দেশ যদি সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, তার অংশীদার আমরা সবাই হব। আবার যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতিতে ধস নামে, সমাজ জীবনে বিভিন্ন ধরনের বিপর্যয় তৈরি হয়, তাহলে তার সাফারারও আমরা সবাই হব। এই জন্যে আমাদের দায়িত্ব হবে যে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পিছনের দিকটাকে পিছনে ফেলে দিয়ে সামনের একটা নতুন পরিকল্পনা নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যেন সামনে আগাতে পারি। এই ক্ষেত্রে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এই বিপ্লবকে সম্মানের সাথে অন্তরে ধারণ করে তারা যে চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, মানে তারা সামাজিক সুবিচারের নিশ্চয়তা চেয়েছিল। যদি সামাজিক সুবিচার কায়েমের জন্য যৌথভাবে আমরা সব রাজনৈতিক দল কাজ করি আর তার সাথে যদি জনগণের সমর্থনটা থাকে, আমরা আশা করি যে ভবিষ্যতে ভালো কিছু পাব। আর এখন আমাদের অনুরোধ হবে যে এই যে স্বস্তি যারা এনে দিল, তারা কিন্তু তাদের চড়া মূল্য দিয়ে আমাদেরকে এনে দিয়েছে। হাজারের ঊর্ধ্বে মানুষ শহীদ হয়ে গেছে, পরিবারগুলো হয়তো বিধ্বস্ত হয়ে গেছে। সেই পরিবারের পাশে সর্বস্তরের মানুষের গিয়ে দাঁড়ানো উচিত, তাদেরকে সহযোগিতা করা, সাহস দেওয়া। আর যারা আহত হয়েছে তাদের সুস্থতা, তাদের চিকিৎসা এবং পুনর্বাসনে সক্রিয় ভূমিকা রাখা। তারপরে যে সরকার এখন আছে, এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করা, অর্থনীতির চাকাকে বলিষ্ঠ করার জন্য তাদেরকে, তাদের হাতকে মজবুত করা। তাদের হাত মজবুত করার মানেই হচ্ছে নিজের হাত মজবুত করা, দেশকে সচল করা। এই ব্যাপারে দেশে এবং প্রবাসে যারাই আছে তাদের সকলের সমন্বিত ভূমিকা পালন করা উচিত। তবে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, যারা বিদেশ থেকে তাদের ঘাম জড়ানো অর্থ সঞ্চয় করে বিদেশে পাঠান রিমিটেন্স হিসাবে, তাদেরকে শুধু মুখে রিমিটেন্স যোদ্ধা না বলে সত্যিকারের রিমিটেন্স যোদ্ধার মর্যাদা যেন তাদেরকে দেওয়া হয়। তারা যেন এই দেশের মাটিতে, নিজের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অনুভব করে যে আমি আমার গর্বের বাংলাদেশে এসেছি। এই পরিস্থিতিটা এখনো নেই। আমরা অনুরোধ করব তারা এটা নিশ্চিত করবেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র, যেন তারা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। আর সারা জিন্দেগি চাকরি করে যখন তারা দেশে ফিরবে, তখন উচিত হবে সরকারের তাদের পুনর্বাসনের ব্যাপারেও মনোযোগ দেওয়া। তবে এই সরকারই সব পারবে না, কিন্তু আগামী সরকার যারা আসবেন তারা তাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদেরকে যেন মূল্যায়ন করে, এটা আমরা অনুরোধ করি।